আজকে আমরা তড়িৎ ক্ষমতা পড়ব। ঠিক আছে, দেখো, তড়িৎ ক্ষমতা এমনি ক্ষমতার মতোই, এমনি ক্ষমতা কেমন কার্য করার হারকে বা কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র যে হারে শক্তি ব্যয় করে সেটা ক্ষমতা বলে। ঠিক আছে, 1 সেকেন্ডে যতটা শক্তি ব্যয় করে বা যতটা কার্য করে সেটাকে আমরা ক্ষমতা বলি। এক্ষেত্রেও তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে ক্ষমতাও সংজ্ঞাও এরকমই, যে কোনো তড়িৎ যন্ত্র সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে বলা হবে ওই যন্ত্রের ক্ষমতা সময়ের সাপেক্ষে। অর্থাৎ 1 সেকেন্ডে কোনো একটা তড়িৎ যন্ত্র যতটা শক্তি ব্যয় করবে, তড়িৎ শক্তি ব্যয় করবে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। একক সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করবে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, এবার আমরা আসতে পারি যে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা তড়িৎ যন্ত্র আছে, সেটা ডব্লু পরিমাণ শক্তি ক্ষয় করছে টি সময়ে ডব্লু পরিমাণ শক্তি ক্ষয় করছে। ঠিক আছে, তাহলে একক সময়ে কতটা পরিমাণ শক্তি ক্ষয় করবে ডব্লু বাই টি। তাই 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি ক্ষয় করবে সেটাকেই আমরা ক্ষমতা বলছি। ক্ষমতা পাওয়ার সংক্ষেপে পি দিয়ে লেখা হয়, তাহলে ডব্লু বাই টি হবে। ঠিক আছে, এক সময় যে পরিমাণ শক্তি ক্ষয় করবে সেটা হচ্ছে তার ক্ষমতা, ডব্লু বাই টি। এবার দেখো, তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে আমাদের ডব্লু রাশিমালা কি? তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে আমাদের তাহলে পি ইজ ইকুয়াল টু যেটা দেখতে পাচ্ছি ডব্লু বাই টি। তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে ডব্লু রাশিমালা কি না, তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে ডব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা দেখেছি কি যেন কৃতকার্য আই স্কোয়ার আর টি, তাই তো? কৃতকার্যের রাশিমালা ছিল আই স্কোয়ার আর টি, টি সময়ে যে পরিমাণ কৃতকার্য করবে। তাহলে এখানে যদি আমরা সেটা বসিয়ে দেই, তাহলে পি সমান ডব্লু, ডব্লুর জায়গায় আই স্কোয়ার আর টি বাই টি। তার মানে তড়িৎ যন্ত্রের ক্ষমতার একটা রাশিমালা হলো আই স্কোয়ার আর। এবার তো ঠিক আছে, ক্ষমতার একটা রাশিমালা হচ্ছে আই স্কোয়ার আর। এবার এইটা ছাড়াও এই রাশিমালাটা আমরা অন্যভাবে একটু রিপ্লেস করতে পারি। যেমন আই সমান আমরা জানি ভি বাই আর, ওহম সূত্র থেকে ভি বাই আর। এই জিনিসটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে পি এর আরও একটা রাশিমালা হতে পারে কি, আয়ের জায়গায় ভি বাই আর বসিয়ে দিলে তাহলে এটা ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হবে ইন্টু আর। তাহলে আর আর কেটে গেল। তাহলে পি এর আরও একটা রাশিমালা হতে পারে, সেটা কি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে পি এর আরেকটা রাশিমালা কত, আই স্কোয়ার আর। এছাড়াও আরও একটা রাশিমালা হতে পারে, এখানে দেখো পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, সেটাকে আমরা আই আর ইন্টু আর লিখতে পারি, আই আর ইন্টু আই লিখতে পারি। দুটো আই স্কোয়ার, এই আই স্কোয়ার আছে যেহেতু, আই আর মানে আমরা কি লিখি, এই আই আর মানে কিন্তু ভি, আর এটা তো আই আছে, আই আর মানে ভি। তাহলে পি এর আমরা অনেকগুলো রাশিমালা দেখছি, যে একটা পি সমান হচ্ছে আই স্কোয়ার আর ক্ষমতার, যদি আমরা বার করি এখান থেকে ক্ষমতা বার করতে গিয়ে দেখছি সেটা ভি স্কোয়ার বাই আর, আর এখান থেকে ক্ষমতা বার করতে গিয়ে দেখছি আমাদের ভি আই হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, এই যে ক্ষমতার তোমার যখন যে জিনিস দেওয়া থাকবে সেই হিসেবে তুমি ক্ষমতা বার করতে পারো সবগুলো। ঠিক আছে, যেমন তোমার ভোল্টেজ আর রোধ দেওয়া থাকলে তোমার এই ফর্মুলা থেকে ক্ষমতা বার করতে হবে। ভোল্টেজ রোধ আর ক্ষমতার কানেকশন যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা হবে। ভোল্টেজ প্রবহমাত্রার ক্ষমতা হলে এইটা, যদি প্রবহমাত্রা রোধ আর ক্ষমতা হয় তাহলে এটা। ঠিক আছে, তো মূলত ফর্মুলাটা একই, শুধু ভি ইজ ইকুয়াল টু আই আর অনুযায়ী অন্য অন্য জিনিসপত্রগুলো শুধু রিপ্লেস করা হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার ক্ষমতার একক আসি। ক্ষমতার একক, একদম ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে একদম সাধারণ যে ক্ষমতার একক, এই তড়িৎ ক্ষমতারও একক হচ্ছে সেই ওয়াট। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, তো এই ওয়াট মানে আমরা সেই ওয়াটের সংজ্ঞা দিয়েছিলাম, 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে তাকে 1 ওয়াট বলে। এখানেও প্রায় তাই, সেখানেও তাই, কিন্তু এখানে সংজ্ঞাটা না এই ফর্মুলাগুলো অনুযায়ী দেওয়া হয়। ডব্লু বাই টি অনুযায়ী দিলে তো ওটাই হয়। ঠিক আছে, 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে সেটা 1 ওয়াট বলা হবে ডব্লু বাই টি অনুযায়ী। এটাও তো ক্ষমতার একটা রাশিমালা। তো যদি আমরা বহুমাত্রার একদম তড়িতের অরিজিনাল এতে যাই, ফর্মে যাই, তাহলে সেক্ষেত্রে আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর বা ক্ষমতার পি ভি বাই আর, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই।
এইগুলো দিয়েও আমরা ক্ষমতার সংজ্ঞা এখানে মূলত এইগুলো দিয়েই ক্ষমতার সংজ্ঞা দিই। যেমন যদি 1 ওয়াটের সংজ্ঞা দিতে হয়, এটা 1 হলে এটাও 1, এটাও 1, তার মানে এটা 1, এটা 1 হলে তারপর ক্ষমতা 1 হবে। অর্থাৎ সংজ্ঞাটা কী করে আমরা দিতে পারি, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, বলছে কোনো তড়িৎ যন্ত্রের যদি একক রোধ বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 ওহম রোধ বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওর ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। সংজ্ঞা দেখো, এটা 1 হলে তাহলে এটাও 1 হবে। তাহলে 1 ওয়াটের সংজ্ঞা কী করে আমরা বললাম, তুমি এই একক রোধ বা 1 ওহম রোধ বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে তার যে ক্ষমতা হবে সেটাই হচ্ছে 1 ওয়াট। বা এখান থেকে তুমি যদি সংজ্ঞা দাও পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সেক্ষেত্রে কি এটা 1 হলে তবে এটা 1 হবে। তার মানে কি সত্যটা হচ্ছে এই 1 ওহম রোধ বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের ভোল্টেজ যদি 1 ভোল্ট হয়, তাহলে তার যে ক্ষমতা হবে সেটাই হচ্ছে তার 1 ওয়াট। ঠিক আছে, এখান থেকেও আমরা দিতে পারি যে 1 ভোল্ট কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে তার ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। ঠিক আছে, এইরকম সবগুলো দিয়েই আমরা ওয়াটের সংজ্ঞা দিতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি, এখানে এই ওয়াটের অনেকগুলো একক আছে, যেমন কিলো ওয়াট আছে। ওয়াট সম্পর্কিত ক্ষমতার আরও ব্যবহারিক একক আছে অনেক, যেমন 1 কিলো ওয়াট, 1 কেডব্লিউ। কিলো ওয়াট, কিলো মানে হচ্ছে 10⁻³ তোমরা দেখবে সবসময়, তার মানে এটা হচ্ছে 10⁻³ ওয়াট। তার মানে 1 কিলো ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তারপরে আছে মেগাওয়াট, 1 MW মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। ঠিক আছে, তো এইরকম এইগুলো ক্ষমতার মেগাওয়াট, কিলোওয়াট এগুলো তো হামেশা ইউজ হয়, তোমরা দেখবে ক্ষমতার। ঠিক আছে, ওকে। তার মানে এবার আমরা আসি এই যে তড়িৎ শক্তির একক কথা বলি। তড়িৎ শক্তির একক শুরু করার আগেই যে এই যে ক্ষমতার যে রাশিমালাগুলো এসছে, যে কোনোটার থেকেই কিন্তু আমাদের অঙ্ক দিতে পারে। এবার তোমার যে জিনিসপত্রগুলো দিয়ে দেবে বা যেটা তোমার দরকার, সেই অনুযায়ী তোমার কিন্তু ইয়েগুলো সব তোমার সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। সূত্র, কোন সূত্রটা ইউজ করবে সেটা তোমার কোন জিনিস দরকার আর কোন জিনিস দিয়ে দিয়েছে, কোন রাশিগুলো দিয়ে দিয়েছে তার উপর নির্ভর করবে তোমার ক্ষমতা ওই এটা পাবে কিনা। এবার আমরা তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির মানে সাধারণ শক্তিরও একক যা, তড়িৎ শক্তিরও একক তাই কি, সেটা আর্ক জুল এরাই। ঠিক আছে, তো আর্ক জুল তো ওদের একক, আর্ক হোক আর জুল হোক, কিন্তু এক্ষেত্রে আমরা একটু অন্যভাবে এদের একক করতে পারি। ঠিক আছে, আর্ক জুল তো আছেই, অন্যভাবেও কিছু কিছু তড়িৎ শক্তির ক্ষেত্রে আমরা ব্যয়িত তড়িৎ শক্তির ক্ষেত্রে কিছুটা একক আমরা করতে পারি। কোন কোন জায়গা থেকে না, আমরা পি ইজ ইকুয়াল টু W/T এই এককটা এই ফর্মুলা জানি, তো সেখান থেকে আমরা তড়িৎ শক্তি, শক্তি মানে W কার্য, তাহলে P ইন্টু টি হয়। অর্থাৎ যেমন আমরা জুল বা আর বলতে পারি ডব্লিউর একক, আমরা ডব্লিউর একক করতে চাইছি এখন, সেরকম আমরা বলতে পারি ক্ষমতার একক ইন্টু এইটার একক, দুটোর একক গুণ করলেই হয়ে যাবে। অর্থাৎ ডব্লিউ এর একক, কার্যের একক, তড়িৎ শক্তির একক আমরা কিন্তু ওয়াট, তড়িৎ শক্তির একক কিন্তু আমরা ওয়াট ইন্টু সেকেন্ডও বলতে পারি। ঠিক আছে, তাহলে তড়িৎ শক্তির একক কিন্তু আমরা ওয়াট ইন্টু সেকেন্ডও বলতে পারি, ওয়াট সেকেন্ড। ঠিক আছে, ওয়াট সেকেন্ড যেমন হয় আমাদের কিন্তু এই তড়িৎ শক্তির একক এই ওয়াট ইন্টু তোমার ঘন্টাও হতে পারে, ওয়াট ইন্টু ঘন্টাও হতে পারে, কিন্তু তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টাও হতে পারে। মানে অ্যাকচুয়ালি শক্তি যেটা আমরা পাচ্ছি ক্ষমতা আর সময়ের গুণফল করে, ফলে শক্তির এককও আমরা পাবো ক্ষমতা এবং সময়ের গুণফল করে। এই জায়গায় সেইগুলো খুব ইউজ করা হয়, তাহলে ওয়াট ঘন্টা হয়। আবার এরকমও হতে পারে যে ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টাও হতে পারে। কিলোওয়াট ঘন্টা কী হলো না, এই যে ক্ষমতার একক তো কিলোওয়াটও হতে পারে, তার মানে এটা কিলোওয়াট ইন্টু ঘন্টাও হতে পারে, ক্ষমতার একক কিলোওয়াট ইন্টু ঘন্টাও হতে পারে। তো সেই এককগুলোর পারস্পরিক সম্পর্কগুলো, জুল যেমন একটা ক্ষমতার একক আমি বলছিলাম, তো এর একক শক্তির একক, তড়িৎ শক্তির একক, সেরকম ওয়াট
ঘন্টাও হচ্ছে তোমার তড়িৎ শক্তি, ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলোও সব তড়িৎ শক্তির একক। এদের মধ্যে আমরা রিলেশন করতে পারি, রিলেশনগুলো খুব ইজিলি করতে পারি জিনিসটা। দেখো আমরা 1 জুল, 1 মিনিট, 1 জুল সমান আমরা কি জানি, 1 জুল সমান এখান থেকেই আসলে কিন্তু এই জায়গা থেকে যে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, তাই না? এই জায়গা থেকে তুমি দেখো 1 জুল ইজ ইকুয়াল টু কিন্তু 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, মান বসিয়ে যদি দাও, সেই ওয়াট ইন্টু সেকেন্ড মানে কিন্তু প্রকৃতপক্ষে জুল, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। এবার তুমি যদি এই জায়গায় চলে যাও যে 1 ওয়াট ঘন্টা, এইটার সমান কত জুল হবে আমি দেখি। তাহলে 1 ওয়াট ঘন্টা বলতে কী বোঝায় জানো? 1 ওয়াট ঘন্টা বলতে বোঝায় যে 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো একটা তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে যদি চলে, সে কতটা শক্তি ব্যয় করবে, সেই পরিমাণ শক্তি হচ্ছে 1 ওয়াট ঘন্টা। আর 1 ওয়াট সেকেন্ড মানে 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্র 1 সেকেন্ড ধরে যদি চলে, যে পরিমাণ শক্তি ব্যয় করবে সেটা হচ্ছে 1 ওয়াট সেকেন্ড, মানে সেটা 1 জুল অ্যাকচুয়ালি। তাহলে 1 ওয়াট ঘন্টা কতটা হয় দেখি। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার যেটাকে ওয়াট সেকেন্ডে যায়, তাহলে এটা হচ্ছে 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাই তো? 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এবার দেখো 1 ইন্টু 3600 মানগত দিক থেকে যদি বলি, তাহলে এটা হচ্ছে 3600, আর ওয়াট ইন্টু সেকেন্ড হলে কি হবে, ওয়াট ইন্টু সেকেন্ড, এটা মানে ওয়াট ইন্টু সেকেন্ড। ওকে, তার মানে এটা হবে 3600 মান, আর ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। তার মানে 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 3600 জুল। 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 3600 জুল। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি 1 কিলোওয়াট ঘন্টা, বাংলায় লিখি একটু, 1 কিলোওয়াট ঘন্টা কে যদি আমরা জুলে কনভার্ট করি, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পড়ে। 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, ঠিক আছে? 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা কী করতে পারি, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, সেটা বসিয়ে দিলাম 10⁻³ ওয়াট। 1 কিলোওয়াটের জায়গায় ওয়াট করলাম, আমরা জুলে নিয়ে যেতে চাই মানে ওয়াট সেকেন্ডে, তাই কিলোওয়াটকে ওয়াট করে নিয়েছি আর ঘন্টাকে সেকেন্ড করে নিয়েছি, ঠিক আছে? 3600 সেকেন্ড। ফলে এখানে যেটা হবে দেখো 36,000,000 এত ওয়াট সেকেন্ড, ঠিক আছে? তার মানে এটাকে আমরা বলতে পারি 3.6 ইন্টু 10⁶। দেখো 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে কি, জুল। তার মানে আমরা একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্কটা মাঝে মাঝে এই পরীক্ষায় দেয় শর্ট কোশ্চেনে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। 1 কিলোওয়াট ঘন্টা মানে তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে? তো এই যে 1 কিলোওয়াট ঘন্টা, একে যদি তুমি সংজ্ঞা দিতে চাও যে ক্ষমতার একক তো 1 কিলোওয়াট ঘন্টা, তো সেই এককটার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? দেখো আমাদের ক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি আমরা জানি, অর্থাৎ ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়। তো তাই যদি হয় তাহলে 1 কিলোওয়াট ব্যয়িত শক্তির একক কি, কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা ডব্লু ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে ডব্লু হচ্ছে কিলোওয়াট ঘন্টা, পি কত 1 কিলোওয়াট ইন্টু টি, তাহলে কত হবে 1 ঘন্টা হবে, তাই তো? 1 কিলোওয়াট ঘন্টা যখন ডব্লুর একক, তখন পি হচ্ছে 1 কিলো ওয়াট, আর টি হচ্ছে সময় হচ্ছে 1 ওয়াট। তাহলে এর সংজ্ঞাটা আমরা কী করে দিতে পারি, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু 1 কিলোওয়াট, এই সরি 1 ঘন্টা। এবার সংজ্ঞা আমরা কী করে দিতে পারি, ওই একই রকমভাবে যে 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় 1 ঘন্টায় যে পরিমাণ শক্তি ব্যয় করে, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, তাকেই আমরা 1 কিলোওয়াট ঘন্টা বলছি। 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, সেটাই হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? তো 1 কিলোওয়াট ঘন্টা অ্যাকচুয়ালি, এই 1 কিলোওয়াট ঘন্টা সমান আমরা একটু আগেই দেখেছি 3.6 ইন্টু 10⁶ জুল,
ঠিক আছে। যাই হোক, এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমি বারবার কেন বলছি 1 কিলোওয়াট ঘন্টা, এই 1 কিলোওয়াট ঘন্টাটা না আমাদের ব্যয়িত তড়িৎ শক্তির ভীষণ একটা ব্যবহারিক একক, বলতে পারো সব থেকে বড় ব্যবহারিক একক। আমাদের যে আমরা ইউনিট ইউনিট করি, সেই ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিওটি ইউনিট। তার মানে 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ব্রিটিশদের তৈরি করা বলতে পারো, ব্যবসায়িক একক এটা। ব্যবসার ক্ষেত্রে এটা খুব ইউজ করা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এক বোর্ড ইউনিট, বিওটি ইউনিট। তাহলে এক বোর্ড ইউনিট মানে আর কিছুই নয় 1 কিলোওয়াট ঘন্টা। তোমাকে যদি বোর্ড ইউনিটের সংখ্যা বলে, তাহলে বোর্ড ইউনিটের সংখ্যা কী করে বলবে না, বোর্ড ইউনিটের সংখ্যা তুমি ওই 1 কিলোওয়াটের সংখ্যা যা বোর্ড ইউনিটের তাই সংখ্যা। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো তড়িৎযন্ত্র যদি 1 ঘন্টা দিয়ে 1 ঘন্টা ধরে চলে, তাহলে সে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে সেটাই হচ্ছে এক বোর্ড ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা। এই বোট ইউনিটটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ইউনিট, বোট ইউনিট। ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে বাড়িতে বলি ইউনিট। দেখবে আমরা মাঝামাঝি বলি এত ইউনিট কারেন্ট উঠেছে, এত ইউনিট কারেন্ট উঠেছে, মিটারের বিল দিতে আসলে বা বিল দিলে সেক্ষেত্রে লেখা থাকে ইউনিট কারেন্ট। এই ইউনিটটা অনলি ইউনিট নয়, এটা বিওটি ইউনিট, সংক্ষেপে আমরা ইউনিট বলি। ঠিক আছে, তো এটা বিওটি ইউনিট মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ তোমার সেই বি বোর্ডের বি, অফের বড় ও, আর ট্রেড ইউনিটের বড়টি, ট্রেডের, এটাই হচ্ছে আমাদের বোট। ঠিক আছে, সংক্ষেপে বোট বলা হয়। বোট ইউনিট মানে তাহলে 1 কিলোওয়াট ঘন্টা। আমাদের যে ইউনিট আমরা বাড়িতে ব্যবহার করি তাহলে সেটা কিন্তু বোট ইউনিট। ঠিক আছে, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, আমি বারবার বলছি। এবার তোমার আমাদের এই বোট ইউনিট বার করার অঙ্কগুলো প্রচুর পড়ে, বা তোমার কত বাড়িতে কয়েকটা তড়িৎযন্ত্র পড়ছে, সেই তড়িৎযন্ত্র তোমার তোমার ব্যয় কত হবে চালাতে গেলে, 1 মাস ধরে চালাতে গেলে ব্যয় কত হবে, সেই অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় পড়ে, ইভেন উচ্চ মাধ্যমিকেও পর্যন্ত পরীক্ষায় পড়ে। ঠিক আছে, মাধ্যমিকে তো পড়ে, প্রায়ই পড়ে, তোমাদেরও ক্ষেত্রে পড়ার চান্স খুব বেশি, কারণ গত বছর বোধহয় পড়িনি, তার মানে তোমাদের ক্ষেত্রে বোর্ড ইউনিটের অঙ্ক পড়ার খুব চান্স আছে। তো ওই জন্য দেখি বোর্ড ইউনিটের অঙ্ক করাই আমি একটা এখান থেকে। দেখো, এখানে দেয়া আছে একটা অঙ্ক দেয়া আছে, একটু বড় করেই দিয়েছি, যে একটি বাড়িতে দৈনিক 40 ওয়াটের 5টি বাতি 8 ঘন্টা করে চলছে, 80 ওয়াটের 2টি পাখা 10 ঘন্টা করে চলছে, একটা 1500 ওয়াটের এসি তোমার 6 ঘন্টা চলছে। অ্যাকচুয়ালি দাঁড়াবে এক মিনিট, একটু এই 1500 ওয়াটের জায়গায় আমি যদি 1.5 কিলোওয়াট করে দিই, অনেক সময় কিলোওয়াটও দিতে পারে, দেখা ভালো, 1.5 কিলোওয়াট দিলে একই ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো কিলোওয়াটের এসি 6 ঘন্টা চলছে, 1.5 কিলোওয়াটে 6 ঘন্টা ধরে চলছে। তারপর 100 ওয়াটের একটি টিভি 3 ঘন্টা চলছে, একটি তোমার 1000 ওয়াটের মোটর চলছে 1 ঘন্টা করে। তাহলে মাসে কত ইউনিট, কত বোট ইউনিট আর কি অ্যাকচুয়ালি শক্তি ব্যয় হবে। তারপরে আর পার্ট আছে কত খরচ হবে, সেটা খুব ইজি জিনিস। যাই হোক, আমি এখানে নিচে দেখো একটা ফরম্যাট করে রেখেছি, যে একটি 5টি 80 ওয়াটের বাতি দিনে 8 ঘন্টা করে চললে মোট ব্যয়িত শক্তি কত হবে। দেখো, ক্ষমতা আর যদি সময় দেওয়া থাকে তাহলে ব্যয়িত শক্তি পাবো। আমি 5টার জায়গায় আমি একটা ধরে নিই, 80 ওয়াটের বাতি 8 ঘন্টা চললে ব্যয়িত শক্তি কত হবে, W=PI, ক্ষমতা ইন্টু সময় করে দিলেই আমরা ব্যয়িত শক্তি পেয়ে যাব, তাই তো? তাহলে সেই জিনিসটা করে দেই, তাহলে এখানে কত হবে না, তোমার ক্ষমতা মানে 80 ইন্টু এটা কত 8, তোমার 8 ঘন্টা করে চলছে। ঠিক আছে, 80 ইন্টু 8, একক কী হবে, একক হচ্ছে কি, তোমার একটা ওয়াট আছে আর একটা ঘন্টা, আওয়ার দিতে পারি, ওয়াট আওয়ার। ঠিক আছে, এবার এটা একটার জন্য করলাম, তাহলে 5টার জন্য 5 গুণ হয়ে যাবে নিঃসন্দেহে। তাহলে 5 ইন্টু 80 ইন্টু 8, এত ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা ভালো করে বুঝবে কিন্তু এখানে, কারণ এখানে 80 একক হচ্ছে ওয়াট আর 8 একক ঘন্টা, তাই ওয়াট ঘন্টা যা এসে তাই। কিন্তু আমাদের কাজ হচ্ছে বোট ইউনিটে নিয়ে যেতে হবে, আমাদের যে এটা করতে হবে বোট ইউনিটে। তা ওয়াট ঘন্টা তো বোট ইউনিট না, কোনটা বোট ইউনিট, কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াট ঘন্টা আছে, তাকে ওয়াটটাকে যদি আমার কিলোওয়াট করে নিতে হয়, তাহলে ওয়াট আর কিলোওয়াটের মধ্যে সম্পর্ক কী ছিল জানো, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1000
সরি 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। তার মানে ওয়াটকে যদি কিলোওয়াট করতে হয় তাহলে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1/1000 কিলোওয়াট। তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে একে যদি আমি কিলোওয়াট করে দেই তাহলে 5 × 80 × 8/1000 কিলোওয়াট ঘন্টা। বোঝা গেল? 5 × 80 × 8/1000 কিলোওয়াট ঘন্টা। এটা কাটাকাটি যদি করি, এটা একটা শূন্য কেটে গেল, তারপর এইটা 4 দিয়ে তো কাটবে 25, এটা 2, এটা 5 দিয়ে কাটলো 5, এই 5 দিয়ে কাটলে 1, তার মানে 8 × 16, এখানে 5 থাকলো একটা কোথায়, হ্যাঁ 8 × 16/5 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3.2 কিলোওয়াট ঘন্টা। এবার কিলোওয়াট ঘন্টা মানে কি ভোল্ট ইউনিট এসে গেল আমাদের। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা করা। আমাদের ওয়াট ঘন্টা হয়তো আসলো, তার মানে তাকে 1000 দিয়ে ভাগ করে আমরা কিলোওয়াট ঘন্টা করে দেবো। ঠিক আছে, যে আমাদের আসবে কি হয়তো ওয়াট ঘন্টায় এসে গেল বা ওয়াট সেকেন্ডই আসলো। যদি ওয়াট ঘন্টা আসে তাহলে তাকে 1000 দিয়ে ভাগ করে তারপর ওয়াটকে কিলোওয়াট করে নিতে হবে, সেটাই ভোল্ট ইউনিট। যদি ওয়াট সেকেন্ড আসে তাহলে তো ওয়াটকে তো 1000 দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ডকে ঘন্টা করতে হবে, আবার সেক্ষেত্রে 3600 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, আমাদের ওয়াট ঘন্টায় আসে, তাহলে ওয়াট ঘন্টা যদি আসে তাহলে আমাদের কিলোওয়াট ঘন্টায় নিয়ে যেতে হবে সবসময়, সেটাই ভোল্ট ইউনিট, তা কিলোওয়াট ঘন্টায় নিয়ে গেল। ঠিক আছে, এইবার তারপরেরগুলো এক এক করে আমরা করতে পারি। এখানে দেখো এটা কিন্তু 40 ছিল, মানে এটা ভুল গেছে, মানে এটা 1.6 হবে। ঠিক আছে, ওটা দেখা ভুল হয়েছে একটু। এবার তুমি এখানে চলে এসো, যে পরেরটাই কি না 280 ওয়াটের পাকা যদি 10 ঘন্টা চলে তাহলে বাড়িতে তড়িৎ শক্তি কত হবে। এবার আমি একেবারেও করতে পারি, একটা যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি, 2 গুণ তোমার 80 গুণ 10 ঘন্টা চলবে ডিভাইডেড বাই 1000, একেবার কিলোওয়াট ঘন্টা করে দিলাম। কিলোওয়াট ঘন্টা একেবার 1000 দিয়ে ভাগ করে একেবার। তো এবার কাটাকাটি করো তুমি, এটা কাটলো, এটা কাটলো। ঠিক আছে, তার মানে 10 × 16, ও এটা 1.6 কিলোওয়াট ঘন্টা। মানে কিলোওয়াট ঘন্টা মানে আমি ভোল্ট ইউনিটই লিখবো, ভালো দেখাবে, ভোল্ট ইউনিট। কিলোওয়াট ঘন্টা মানে ভোল্ট ইউনিট। ঠিক একই রকমভাবে আমরা সবগুলো করে নিতে পারি। এরপরে যেটা আছে, একটি 1.5 কিলোওয়াটের এসি 6 ঘন্টা ধরে চললে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে। 1.5 × 6 একক কী হবে, এবার কিন্তু আর ওয়াট ঘন্টা না, কারণ এটা কিলোওয়াটে আছে, মানে কিলোওয়াট ইন্টু ঘন্টা, তার মানে কি 9 ভোল্ট ইউনিট। এবার তুমি যদি মনে করো যে আমি কিলোওয়াটে করবো না, আমি ওয়াটেই করবো, তাহলে তখন এর ক্ষেত্রে তুমি কি করবে না, এটাকে ওয়াট করে নেবে 1000 দিয়ে গুণ করে, কিন্তু তোমাকে সেই ভোল্ট ইউনিট বার করতে গিয়ে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে একই জিনিস। ফলে কিলোওয়াট থাকলে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি একেবার এ করে দেবে, কোনো 1000 দিয়ে ভাগ করার তখন দরকার নেই যদি কিলোওয়াট ঘন্টা এসেই যায়। ঠিক আছে, তো এখানে একটি 1000 ওয়াটের মোটর 1 ঘন্টা ধরে চলবে, মানে এটা তাহলে 1 × 1000 × 1/100, তার মানে 1 মানে একটা, তাই 1000 তো ক্ষমতার জন্য আর এটা সময়ের জন্য 1টা। ঠিক আছে, তার মানে আমরা এই ফরম্যাটটা সবার ক্ষেত্রে ইউজ করতে পারছি কি না, প্রথম নাম্বার কটা আছে সেইটা গুণ না, প্রথমত তুমি এইভাবে করতে পারো যে প্রথম ক্ষমতা ইন্টু সময় কৃতকার্য, এবার যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা গুণ করে দিতে হবে, মানে সংখ্যা ইন্টু ক্ষমতা ইন্টু সময় কৃতকার্য। এবার ওয়াট থাকলে তাকে কিলোওয়াট করতে গিয়ে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। এইভাবে তুমি ভোল্ট ইউনিট পেলে, তাহলে ভোল্ট ইউনিট কত হবে, এটা একদিনের ভোল্ট ইউনিট। একদিনে ব্যয়িত মোট শক্তি, মোট তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু, দেখো সব কটা যোগ করলাম, লাইট বাবদ, পাখা বাবদ, এসি বাবদ সবগুলো যোগ করলাম, 1.6 + 1.6 + 9 + 0.3 প্লাস এটা 13.5 হচ্ছে। ওকে, এবার একদিনে না হলে এবার এক মাসে কত হবে বা 30 দিনে। যদি এক মাস বলে, তোমার যত দিন বলবে সেই রকম দিন, তাহলে সেই দিনে কত হবে, 30 দিয়ে গুণ হয়ে যাবে এক মাসে হলে এত ইউনিট। তাহলে ভোল্ট ইউনিট কত সংখ্যা এক মাসে, যদি 5 × 6 = 30, এই 3 × 5 = 15, 5 3 থেকে 9 রেখে 10 0, 3 একে 3 রেখে 4, হ্যাঁ পড়লে এরকম হচ্ছে 405 ইউনিট এক মাসে তার খরচ হচ্ছে। ঠিক আছে, 405 ইউনিট, তাহলে বিদ্যুৎ খরচ হচ্ছে কি 405 ইউনিট। ঠিক আছে, তো আবারও দেখি ইউনিটটা বার করার সিস্টেম। তুমি দেখো এরকম একটা ফরম্যাট যদি তুমি মনে করো,
মনে রাখতে পারো যে কীভাবে করবে, তাহলে আর বাদ বাকিগুলো কিন্তু সব একই জিনিস, সব একই জিনিস। ঠিক আছে, সিম্পল পাটিগণিত স্টাইল। এবার তাহলে এত হলো, তাহলে মোট খরচ হবে কত এক মাসে? মোট এত ইউনিট খরচ হয়েছে, প্রতি ইউনিটের দাম 10 টাকা, তাহলে মোট খরচ এক মাসে মোট খরচ ইকুয়াল টু কত হবে? ইন্টু 10। এক ইউনিটের দাম 10 টাকা, তাহলে এটা কত হবে? তাহলে 4050 টাকা। ঠিক আছে, তাহলে 4050 টাকা খরচ। এইভাবেই তোমার এটা করতে হবে, এই অঙ্কগুলো। এবার তোমার এখানে তো বিভিন্ন রকম দিতে পারে, বোট ইউনিট সংখ্যা, বা এমনি এরকম বলে দিল যে তোমার খরচটা বোট ইউনিটের মোট খরচটা বলে দিল, এইটা বলে দিল, বোট ইউনিটের দাম বলে দিল না, সেটা আমরা বার করতে পারবো সিম্পল পাটিগণিত স্টাইলে যেমন হয়। মূল অঙ্কটা এইভাবে, এই অঙ্ক প্রচণ্ড ভীষণভাবে ইম্পর্টেন্ট এই অঙ্ক। ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট এই অঙ্ক। তোমাদের কটা দেবো, তোমরা করবে। ঠিক আছে, কটা দিচ্ছি, তোমরা করবে। ইভেন ডিসক্রিপশন বক্সে ওই কোশ্চেনগুলো যেগুলো দেবো সেগুলো আপলোড করা থাকবে, তোমরা দেখে নেবে, সেগুলো করবে। ঠিক আছে, দেখো এরপরে আমাদের যেটা আছে বৈদ্যুতিক যন্ত্রের গুণমান। ঠিক আছে, ওয়াট রেটিং, ভোল্টেজ রেটিং, এইগুলো সম্পর্কিত। দেখো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে অনেক বৈদ্যুতিক যন্ত্র আছে, যেমন আমাদের ছোটো ছোটো যে ব্যাটারিগুলো পাওয়া যায়, সেই পেন্সিল ব্যাটারি বলো বা টর্চের ব্যাটারি বলো, সেই ব্যাটারি দিয়ে কিন্তু, একটা ব্যাটারি দিয়ে আমরা কিন্তু এই বড় বড় পাখাগুলো চালাতে পারি না। কারণ পাখাগুলো চালাতে গেলেও, চললেও খুব আস্তে আস্তে চলবে। তার মানে পাখাগুলো চালাতে গেলে আমাদের যথেষ্ট রূপে ভোল্টেজ দেওয়া থাকে। তাই কোন যন্ত্র কোন ভোল্টেজে ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, সব ভোল্টেজে ভালোভাবে কাজ করে না যন্ত্রগুলো। তো কোন ভোল্টেজে ভালোভাবে কাজ করবে সেই ভোল্টেজটার মান ওখানে লিখে দেয়া থাকে। ঠিক আছে, তো সেই ভোল্টেজটাকে আমরা ভোল্টেজ রেটিং বলি। যে মানটা ওখানে ওই যন্ত্রের গায়ে লিখে দেয়া থাকে সেটাকে আমরা ভোল্টেজ রেটিং বলি। সাধারণত ভোল্টেজ রেটিংয়ের ব্যাপার হচ্ছে যে ভোল্টেজটার ওর সবথেকে বেশি কর্মদক্ষতা দেবে। যেমন একটা বাতি যদি হয়, তাহলে সবথেকে বেশি উজ্জ্বলতা দেবে সেই ভোল্টেজে ওই যন্ত্রটাকে যুক্ত করলে। এবার ওটা যদি একটা হয়, পাখা হয়, তাহলে সব থেকে দ্রুত ঘুরবে। ঠিক আছে, তার মানে সেই যে ভোল্টেজটা ওখানে লেখা থাকে, যে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে একটা ভোল্টেজ লেখা থাকে, যে ভোল্টেজে ওকে যুক্ত করলে ও সব থেকে বেশি কর্মদক্ষতা দেয়। বাতি হলে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলে, আর পাখা হলে সব থেকে দ্রুতভাবে চলে, এরকম সব থেকে বেশি কর্মদক্ষতা দেয়। সেই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে বলা হবে ভোল্টেজ রেটিং। ঠিক আছে, যন্ত্রের গায়ে একটা বিভব প্রভেদের মান লেখা থাকে, যে বিভব প্রভেদে ও সব থেকে বেশি কর্মদক্ষতা দেয়। ঠিক আছে, বেশি শক্তি ব্যয় করে, সেই একেই বলা হবে ভোল্টেজ। সেই ভোল্টেজটাকেই বলা হবে ওর ভোল্টেজ রেটিং। এবার ভোল্টেজ রেটিংয়ের কম ভোল্টেজ যদি তোমরা দাও, হামেশাই আমরা 220 ভোল্ট, আমাদের তড়িৎ যন্ত্রগুলো যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম 220 ভোল্ট, এবং আমাদের যে লাইনটাও আছে এই লাইনের ভোল্টেজ বলা হয় 220 বা 220 ভোল্টই। কিন্তু বিষয় হচ্ছে কি, এই 220 ভোল্টে ওই তড়িৎ যন্ত্রগুলি সবসময় একই রকমভাবে চলে না। তুমি দেখবে ভোরবেলার দিকে খুব দ্রুত চলছে, দুপুরের দিকে সেটা কম হচ্ছে, একটু আস্তে চলে বা জ্বলে। তার কারণ কি? মূল কারণটা হচ্ছে এটাই, যে ওই যে ভোল্টেজটা 220 ভোল্ট, এটা কিন্তু 220 ভোল্ট থাকে না, কম হয়। সাধারণত আমরা যেটা 220 ভোল্ট আমাদের যে সাপ্লাই লাইন, তার থেকেও কম হয়। ফলে ওটা দেখা যায় যে তুমি যদি সকাল দিকে দেখো, ওটা হয়তো 218 ভোল্ট, 220 ভোল্টের কাছাকাছি হয় ভোরের দিকে, কিন্তু দুপুরের দিকে ওটা 212-14 ভোল্টে, 10 ভোল্টেও নেমে যায়, অনেক সময় 205 ভোল্টেও নেমে যায়। তো যে ফলে কি হয় না, ভোল্টেজ যখনই কমে যাচ্ছে, যখন ভোল্টেজ স্বাভাবিক যে ওর ভোল্টেজ রেটিং তার কাছাকাছি ভোল্টেজ থাকছে, তখন দেখা যায় ওটা ভীষণ দ্রুত চলছে বা চলছে। ঠিক আছে, ওর কর্মদক্ষতা ভালো দিচ্ছে, সব থেকে ভালো কাজ করছে। আর যদি কমে যায়, তখন দেখা যায় ওটা আস্তে চলছে বা লাইট কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ভোল্টেজ রেটিংয়ে, যদি ভোল্টেজ রেটিংয়ে সমান ভোল্টেজ দেওয়া হয়, তাহলে ও সবথেকে দ্রুত সবথেকে বেশি কর্মদক্ষতা দেবে। তার কম হলে কী হবে, ও আস্তে চলবে বা আস্তে জ্বলবে। এবার বিষয় হচ্ছে, তার থেকে বেশি হলে কী হবে, ভোল্টেজ রেটিংয়ের বেশি হলে, অর্থাৎ 220 ভোল্টের জায়গায় যদি বাই চান্স 221 ভোল্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই তড়িৎ যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। কম হলে অসুবিধা নেই, নষ্ট হবে না কম হলে।
যদি ও ভোল্টেজ রেটিংয়ের সমান হয় তাহলে ওটা ঠিকঠাক চলবে, তার থেকে কম হলে সে তোমার আস্তে চলবে, আর তার থেকে যদি বাই চান্স বেশি হয় সেটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। বলে থাকলো, তার মানে বেশি হওয়াটা ডেঞ্জারাস ব্যাপার। ঠিক আছে, তাহলে ভোল্টেজ রেটিং কথার অর্থ বোঝা গেল। তোমাকে যদি বলে কোনো তড়িৎ যন্ত্র আছে যার ভোল্টেজ রেটিং দেওয়া আছে 220 ভোল্ট, তুমি কি বলবে? না বলবে, আমি লিখে দিচ্ছি। তাহলে কোনো তড়িৎ যন্ত্রের ভোল্টেজ রেটিং 220 ভোল্ট বলতে বুঝি যন্ত্রটি 220 ভোল্টের সঙ্গে যুক্ত করলে সেটি সবথেকে বেশি কর্মক্ষম হবে, তাতেও কম ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে ওর কর্মক্ষম হ্রাস পাবে, কর্মদক্ষতা হ্রাস পাবে। আর তার থেকে বেশি ভোল্টেজ মানে 220 ভোল্টেজের বেশি ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হবে অথবা পুড়ে যাবে। এটাই হচ্ছে কোনো যন্ত্রের ভোল্টেজ রেটিং 220 ভোল্ট বলতে বোঝায়। ঠিক আছে, এইটুকু লিখবে যেটুকু আমি লিখেছি। এই কালো পেন দিয়ে লেখা এইটুকু লিখলেও হলো, অনেক সময় 1 নম্বরের দিলে তুমি এই পর্যন্তই লিখে দেবে, তবে পুরোটাই লিখলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবার এর পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ওয়াট রেটিং। ঠিক আছে, ওয়াট রেটিং এখানে হয়তো বলে দিল কোনো তড়িৎযন্ত্রের ওয়াট রেটিং 100 ওয়াট। ঠিক আছে, 100 ওয়াট বলতে কী বুঝি? না ওই তড়িৎযন্ত্র যে ভোল্টেজ রেটিং দেওয়া আছে ওই ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে ওর ক্ষমতা হবে 100 ওয়াট, অর্থাৎ সে 1 সেকেন্ডে 100 জুল কৃতকার্য 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে কোনো তড়িৎযন্ত্রে 100 ওয়াট ক্ষমতা বলতে কী বুঝি? না সেটি ওর যে ভোল্টেজ রেটিং আছে সেই ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে ও 1 সেকেন্ডে ওই 100 জুল কৃতকার্য করে বা শক্তি ব্যয় করে। ঠিক আছে, ফলে দুটো জিনিস যদি আমাদের একসঙ্গেও দিতে পারে, আমি তখন এখানে ফাঁকা রেখে দিয়েছি যে কোনো তড়িৎযন্ত্রের ওয়াট রেটিং, কোনো তড়িৎযন্ত্রের রেটিং, সেখানে আবার ভোল্টেজ রেটিং বলবে না, রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝে? মানে দুটো একসঙ্গে ভোল্টেজ রেটিং আর তোমার ওয়াট রেটিং দুটো একসঙ্গে দিয়ে দিল। তাই এত বলতে কী বোঝো? না তোমার এখানে তখন বলতে হবে এত ভোল্ট 100 ওয়াট বলতে বুঝি কোনো যন্ত্রকে এত ওয়াটের সঙ্গে যুক্ত করলে সেটি সবথেকে বেশি কর্মক্ষম হবে এবং তার ওর বেশি হলে কর্মদক্ষতা হ্রাস পাবে। ও এই জায়গায় তুমি ওইটা যুক্ত করে দিতে পারো, কর্মক্ষম হবে এবং ওই অবস্থায় সে ওই অবস্থায় কোন অবস্থায়? না ওই 220 ভোল্টেজের সঙ্গে যুক্ত অবস্থায়, ওই অবস্থায় সেটি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এই পর্যন্ত লিখে দিলেই হবে। তোমার এই দুটো দিয়ে যখন দেবে যে তড়িৎযন্ত্র এত ভোল্ট 220 ভোল্ট 100 ওয়াট বলতে বুঝি যে 220 ভোল্টের সঙ্গে যুক্ত করলে সেটি সবথেকে বেশি কর্মক্ষম হবে এবং ওই অবস্থায় সেটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, তারপরে বাদ বাকিগুলো তো একই জিনিস। ঠিক আছে, এই হচ্ছে ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং থেকে। এবার এই ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং থেকে তার প্রবাহ মাত্রা আমরা পেতে পারি, খুব তার রোধ পেতে পারি। ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং দেওয়া থাকলে কোনো একটা তড়িৎযন্ত্র যদি এটাই আমি যদি বলি 220 ভোল্ট 100 ওয়াটের কোনো তড়িৎযন্ত্র আছে, তার রোধ কত হবে আমরা হামেশাই বার করতে পারি, কারণ ভোল্টেজ আর তোমার ক্ষমতা এদের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি কি P = V²/R, তাই না? P = V²/R, তার মানে আর কোনো যন্ত্রের রোধ = V²/P, অর্থাৎ তার ভোল্টেজ রেটিং এরকম যদি কোনো একটা রেটিং বলে দেয় তাহলে তার যদি রোধ নির্ণয় করতে হয়, ভি মানে কত? 220 ভোল্ট, 220 এর হোল স্কোয়ার বাই 100, তার মানে এটা হবে 2200 ইন্টু 0 না একটা 0 বাই 100, এটা 22 ইন্টু 22 যত হবে তত হচ্ছে ওর রোধ, অত ওহম হচ্ছে ওর রোধ হামেশাই। তাহলে ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং দেওয়া থাকলে তুমি কিন্তু হামেশাই রোধ নির্ণয় করতে পারো। ঠিক আছে, তার রোধ নির্ণয় করবে, বা রোধ দেওয়া থাকলে তার ভোল্টেজ রেটিং দেওয়া আছে, ওয়াট রেটিং নির্ণয় করতে পারবে, মানে তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আরেকটা বার করতে পারবে। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের মাঝে মাঝে কাজে লাগে এই জিনিসটা, যে ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং দেওয়া আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি রোধ কীভাবে নির্ণয় করবে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো বিভিন্ন যখন যে ল্যাম্প আছে সেই ল্যাম্পের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করা যেতে পারে। বিভিন্ন রকম যে
বাতিগুলো আছে, আমরা বাড়িতে ডুম বলি, সেই ডুমগুলো আছে যদি আমরা দেখি বিভিন্ন রকম আজকাল তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম আছে ভার্সাল ল্যাম্প, মানে ভার্সাল ল্যাম্প মানে যেগুলো 100 ওয়াটের যে বাল্বগুলো আমরা পাই না, বিশাল তাপ উৎপন্ন হয়, ওটা ভার্সাল ল্যাম্প। ঠিক আছে। তারপর সিএফএল আছে, যেগুলো ওই সাদা আলো বা সাদা আলো বা অন্যান্য আলোও তৈরি হয়, যেগুলো দেখবে কম গরম হয় এবং বেশ আলো দেয়, সিএফএল ল্যাম্প। তারপর এখন তো এলইডি ল্যাম্প এসছে ম্যাক্সিমামই। তো এই ল্যাম্পগুলোতে তুলনামূলক যদি আলোচনা করি, ভার্সাল যে ল্যাম্প হয়, এটা কি হয় না, ফিলামেন্ট বিরাট বিরাট উজ্জ্বল হয়, মানে ফিলামেন্টে বিশাল তাপ উৎপন্ন হয় I²RT অনুযায়ী, যেটা আমরা কিছুদিন আগেই দেখলাম। এবার ফিলামেন্টের যে শক্তিটা উৎপন্ন হয়, তার মধ্যে প্রায় 98% শক্তিটা তাপ উৎপন্ন হয়, এবং তাপটা আমাদের তো দরকার নাই ল্যাম্পের। ফলে এই 98% শক্তিটা ব্যয় হয়ে যায়, মাত্র প্রায় 2% শক্তিটাই দৃশ্যমান আলো তৈরি হয় মাত্র 2% শক্তি। তার মানে 98% শক্তি নষ্ট হয়ে যায়। সেই জায়গায় সিএফএলের ক্ষেত্রে প্রায় 7% শক্তি, 7 থেকে প্রায় 9% শক্তি তোমার দৃশ্যমান আলো তৈরি হয়। 7 থেকে প্লাস 9%, মানে এর থেকে অনেক ভালো। ওই জন্য দেখা যায় এতে কম শক্তি ব্যয় করেই দেখবি কম ওয়াটের বাল্ব কিন্তু অনেক দিচ্ছে। ওখানে 100 ওয়াটে এখানে 100 ওয়াটে যে দিচ্ছে তোমার উজ্জ্বলতা দিচ্ছে, এখানে দেখবে 12-14 ওয়াটে তার থেকে অনেক ভালো উজ্জ্বলতা দিচ্ছে, 8 ওয়াটে অনেক ভালো উজ্জ্বলতা দিচ্ছে। কারণ এতে শক্তির অনেকটাই তোমার তা আলোতে উৎপন্ন হয়। আলো না হলে তো আমরা দেখতে পাবো না, তাপ উৎপন্ন হয় কিন্তু আলোতে 7 থেকে প্রায় 9%, এর ক্ষেত্রে অনলি 2%। ঠিক আছে। এলইডির ক্ষেত্রে 4%, এলইডি বিভিন্ন রকম আছে, তার মধ্যে 4% থেকে প্রায় 18%, মানে এটা আরও বেশি শক্তি উৎপন্ন, তোমার তাপ শক্তি দৃশ্যমান আলো উৎপন্ন হয়, যেটা আমরা দেখতে আমাদের সুবিধা হয়। তাহলে এর ক্ষেত্রে দেখা যায় শক্তির সাশ্রয় অনেক বেশি, এর ক্ষেত্রে শক্তির ক্ষয় অনেক বেশি, মানে তুলনামূলক মিডিয়াম সাশ্রয় হয়। এর ক্ষেত্রে তো সাশ্রয় হয় না, প্রচুর নষ্ট হয়ে যায়। ঠিক আছে। আবার এই রকম বিষয়ে দেখলে এদের যে লাইফ কাল যতদিন চলে, সেগুলো দেখলে তো আরও বেশি পার্থক্য দেখা যায়। যেমন এদের মোটামুটি দেখা যায় যে 100 ঘন্টা মোরাললেস, মানে অ্যাভারেজ 1000 ঘন্টা মতো এদের ইউজ করা যেতে পারে, তারপর নষ্ট হয়ে যায় অ্যাভারেজ। ঠিক আছে। সেখানে এদের দেখা যায় 10,000 ঘন্টা মতো মোটামুটি ইউজ করা যায়। ঠিক আছে, অ্যাভারেজ বলছি সিএফএলদের। আর এলইডি তো অনেক, এর থেকেও প্রায় 3 গুণ, অর্থাৎ 30,000 ঘন্টা প্রায় ইউজ করা যায় নিয়ার অ্যাবাউট, এদেরকে অনেক দিন ইউজ করা যায়। ফলে এখন দেখবে সব প্রায়, যেহেতু আলো বেশি দেয়, শরীর শক্তিও কম খরচ হয়, এবং অনেক দিন চলে, তার জন্য একটু দাম বেশি হলেও এখন ম্যাক্সিমাম এলইডি ইউজ হয়। কিছুদিন আগে পর্যন্ত সিএফএল ইউজ হচ্ছিলো, এখন এলইডি বেশি ইউজ হয়। ঠিক আছে, এতগুলো সুবিধা থাকার জন্য। ওকে। এখানে আর একটা কথা বলা আছে, যে কোনো তড়িৎযন্ত্র যদি বাড়ির তড়িৎযন্ত্রগুলো যদি তুমিকে শ্রেণী সমবায়ে আর সমান্তরাল সমবায়ে যুক্ত করো, এই সম্পর্কিত আগেরই আর ভিডিওয়ে আমি একটু হাতে কথাবার্তা বলেছি কিভাবে যুক্ত করবে। না, আমি বলেছিলাম সমান্তরাল সমবায়ে যুক্ত করবে, কারণ সবাই প্রায় ওই 220 ভোল্টে সব থেকে সর্বোচ্চ কাজ করে, এই জায়গায় লেখাই দেখো। তাহলে 220 ভোল্টে যুক্ত করবো, তবেই ও কর্মদক্ষতা ভালো দেবে। যদি 220 ভোল্টে যুক্ত না করি, তাহলে কর্মদক্ষতা কম দেবে। তাই 220 ভোল্ট যাতে সবাই পায়, তার জন্য সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়, কারণ সমান্তরাল সমবায়ে সবাই একই রোধ পায়। এবার তুমি যদি কোনো একটা তড়িৎযন্ত্রকে শ্রেণী সমবায়ে যদি অনেকগুলো তড়িৎযন্ত্রকে পরপর যুক্ত করো, তোমার বাড়ি পাখা আছে, তো তোমার বাড়ি বাল্ব আছে, সেটাকে বাড়ি অন্য কোনো তড়িৎযন্ত্র আছে, সেটাকে যদি এরকম শ্রেণী সমবায়ে যুক্ত করো, এই টোটাল ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্টের সঙ্গে তুমি যুক্ত করে দিলে, তাহলে দেখা যাবে যে বাল্ব পেয়েছে হয়তো 20 ভোল্ট, এটা ভাগ হয়ে যাবে পুরোটাই এর মধ্যে। তোমার পাখা পেয়েছে হয়তো 40 ভোল্ট, আর তুমি আর একটা জিনিস হয়তো এসি চালাচ্ছ, সে পাবে একটু বেশি ভোল্ট, 40, 20, 160 ভোল্ট মতো। ফলে দেখা যাবে কোনো তড়িৎযন্ত্র 220 ভোল্ট তিনটের মধ্যে ভাগ হয়ে গেল, ফলে কোনো তড়িৎযন্ত্র 220 ভোল্ট বা তার কাছাকাছি ভোল্টেজ পাচ্ছে না। আর না পেলে কী হবে, সর্বোচ্চ কর্মদক্ষতা দেবে না। ওই জন্য তোমাকে কী করতে হবে না, তাদেরকে কিন্তু অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত না করে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, আপাতত এই পর্যন্তই। এর পরের দিন আমাদের চুম্বক শুরু করতে হবে, চুম্বক সম্পর্কিত জিনিসপত্র। ওকে, আর অঙ্কগুলো যেগুলো দিচ্ছি সেগুলো দেখাবে আমাকে।